দিবা দৃষ্টি সরিয়ে বলল, মানুষ যখন অপরাধ করে তখন সে ভুল করে কোনো না কোনো ক্লু রেখে দেয়। আরেকটা বিষয়, নিজে থেকে সাফাই দিতে থাকে। প্রশ্ন হলো, ওটা যে রক্ত, কিসের রক্ত সেসব একবারও জানতে চেয়েছি আমি। আপনার অবস্থানটা এমন হলো, ঠাকুর ঘরে কেড়ে আমি তো গলা খাইনি টাইপের। জিদান মনে মনে নিজেকেই হাজারটা গালি দিল। এই মেয়ের সামনে এলেই কেমন সব গুলিয়ে যায় তো যাই, বোকামের শীর্ষে নেমে আসে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে কাপড়ের টোট ব্যাগটা কাঁধে তুলতে থাকে দিবা। জিদান ঠান্ডা গলায় বলে উঠল, দিবা, আমি কি ক্যালকুলাসের থেকেও জটিল? মানে? আমাকে বুঝছো না কেন? থেমে দিবার চোখের দিকে তাকিয়ে বলল, এই যে সবকিছুতে সহজে বুঝে যাও, তবে আমার ব্যাপারটা সিরিয়াসলি কেন নিচ্ছ না? কেন হেয়ালি করছো? আপনি আর আমি সম্পূর্ণ বিপরীত প্রকৃতির দুজনে দুই মেরুর বাসিন্দা বলা চলে। বিপরীত প্রকৃতির মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয় বেশি, কিন্তু ধরো এই যে চাঁদ আর সূর্য, এরা কখনো একে অপরের দিকে ছোঁয় না। চাঁদ নিচে আলোকিত নয়, শুধু সূর্যের আলো প্রতিফলিত করে। সূর্যের প্রতিফলিত আলোতেই চাঁদ আলোকিত। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল দিবা, শুধু মারপিটে পারদর্শী নন আপনি, ফ্লার্টিংও সেরা। অবশ্য আপনাদের মতন পাবলিক ফিগাররা এসবই অভ্যস্ত। জিদান খাবার মুখে তুলে চিবাতে চিবাতে বলল, খাবার নষ্ট হবে, খেয়ে যাও। 3:30 বাজতে এখনো বাকি আছে। এদিকে কাজ নেই, ফ্রি আছে। তোমার সাথে গল্পে আমার সময়টাও ভালো কাটবে, তোমার নিজেরও সময় কেটে যাবে। দিবা পা চালিয়ে বলল, আমার সময় আপন গতিতে চলে যায়, কারো অপেক্ষায় থাকে না। আপনার সময় না কাটলে, কাজ না থাকলে। বলে ঘাড় ঘুরিয়ে তাকালো দিবা। টেবিলের দিকে ইশারা করে দেখিয়ে বলল, কাঁটা চামচ দিয়ে কফি খান, একটা কাজও হবে, সময়ও কেটে যাবে। বলে দিবা ঘাড় ঘুরিয়ে নেয়। দিবার যাওয়ার দিকে চেয়ে চুলে আঙ্গুল চালিয়ে মৃদু স্বরে গাইল জিদান, हम तेरी मोहब्बत में यूं पागल रहती है, दीवाने भी अब हमको दीवाना कहते हैं। দিবার কানে গেলেও ফিরে চাইল না। দিবা কাউন্টারে গিয়ে নিজের বিল 160 টাকা দিয়ে প্রস্থান করল। ফোনটা ভো ভো শব্দে কেঁপে উঠল। জিন্সের পকেট থেকে ফোন হাতে নিয়ে কলার নেমে আম্মা দেখেই জিদানের ভ্রু কুঞ্চিত হয়। জিদানের মনে হয় পৃথিবীতে দুটো নারীর সামনে ওর সাহসিকতা থিতু হয়ে যায়। আগে থেকে ছিল আম্মা, এখন সাথে যোগ হয়েছে আরও একজন, সে হলো দিবা। যতই হম্বিতম্বি করুক না কেন, ও এদের সামনে রাগ দেখাতে অপারক। পার্টি অফিসার জুবাইদার রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে জিদান। পাশে দাঁড়ানো অভি জুবাইদার রিভলভিং চেয়ারে বসে, দুই হাত টেবিলের ওপর একসাথে রাখা, মুখ গম্ভীর, কণ্ঠে রাগ নিয়ে বললেন, জিদান, তোমাকে বলেছিলাম বিষয়টা দেখতে। তুমি এত বড় একটা কাণ্ড করবে ভাবতে পারিনি। যদি পুলিশ কেস ওঠে আমাদের জন্য বড় সমস্যা হবে। বিরোধী দলে তো আইনের মানুষ খুব আছে, ওরা একটা ফাঁক পেলেই। কথার মাঝেই বলে উঠল জিদান, আম্মা, আমি বেইমানি করে একদম নিতে পারি না। আমাদের খেয়েছে পড়েছে, আমাদের শেল্টার এতদিন থেকেছে, অথচ আমাদের শত্রুদের সাথে সম্পর্ক রাখে, এখানকার খবরাখবর পাচার করে। এটার প্রাপ্য ছিল। দুই নয়কে পা রেখে যে পথ চলে, তার ফল আরো কঠোর হওয়া উচিত। দুই ভ্রুয়ের মাঝখানে কপাল সংকীর্ণ হয়ে আসে জুবাইদার। টেবিলে শব্দ করে হাত ফেলে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। উই ওয়ান্ট টু লেট দিস স্লাইড, বাট এখন অ্যাকশন নেওয়া উচিত হয়নি। আপাতত ওকে বহিষ্কার করতে পারতে, তারপর নির্বাচনের পর একটা ব্যবস্থা করতে। এখন কোনো ঝামেলা হোক আমি চাইছি না। অভি শুকনো ঢোক গিলে বলার চেষ্টা করল, আসলে খালামণি। জুবাইদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। জিদানের না হয় শর্ট টেম্পার, তুমি কি করছিল অভি? তুমি ওকে আটকাতে পারলে না কেন? জিদান চেয়ার টেনে বসল। সামনে টেবিল, তারপর সোজাসুজি জুবাইদা। পেপার ওয়েট হাতে তুলে ঘোরাতে ঘোরাতে বলল জিদান, ডোন্ট ওয়ারি আম্মা, ভুল যেহেতু একটা হয়েছে, সেটা ঠিক করার দায়িত্ব আমার। কি করবে? হুটহাট রেগে ডিসিশন নিয়ে কোনো সুনাম নষ্ট করো না। হাতের মাঝের স্বচ্ছ পেপার ওয়েটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল জিদান, কালকে নিউজ পেপার আর্টিকেল সহ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। পলিটিক্স মানেই তো জনসেবা করা। খবরের কাগজের পাতায় তোমার ছেলের নাম বড় বড় অক্ষরে লেখা থাকবে। জনসেবামূলক কাজে উৎকৃষ্ট উদাহরণ, আসন্ন সংসদ সদস্য নির্বাচন পদপ্রার্থী জুবাইদা খন্দকারের ছেলে ইফরাত জিদান। নাটকীয় ভঙ্গিতে বলে জিদান
জুবাইদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি একবার অফিস থেকে ঘুরে আসছি, সন্ধ্যায় মিটিং আছে। বাড়ির গাড়ি নিয়ে তোমার মেজো খালামণি শপিংয়ে গিয়েছে। মনে করে তুমি যারাকে কোচিং থেকে নিয়ে এসো, আর অভি এদিকটা সামনে নিও। জুবেদার মন মেজাজ এমনিতেও ভালো নেই। কিছুতেই সাদিব বিয়েতে মত দেয়নি। জুবেদা বুঝে নিয়েছেন ছেলে রাজি হবে না, অবশেষে হাল ছেড়ে দিয়েছেন। তারই তো জিন আছে ছেলেদের শরীরে, তিনি যেমন একরোখা, ছেলেরা আবার কম হবে কেন? তবে এও জানিয়ে দিয়েছেন ডিভোর্সি এক বাচ্চার মেয়েকে বিয়ে করলে খন্দকার ম্যানশনে আর জায়গা হবে না। ছেলে অবশ্য এটার পরোয়া করবে না, ছেলে মূলত আটকে আছেন মেয়েটার মতামতের কাছে। পলিটিশিয়ান জুবাইদা এটুকু ঠিকই বুঝেছেন। খন্দকার টেক্সটাইলের দেখাশোনায় বাবা আর মেজো খালুও আছে। ছোট খালু এসবে নেই, তিনি শিক্ষক মানুষ, আলাদা জেলায় তার কলেজ। ছোট খালামণি সেখানেই বাসায় থাকেন, ছুটিতে আসেন। নানার মৃত্যুর খবর পর আম্মাই সব নিজ হাতে সামলে নেন। আম্মাই অফিস সহ বাড়ির প্রধান হর্তাকর্তা। বাবু আর খালু বড়গাছার মতো, তারা খাটলেও মালকিনের কথার ওপর তাদের কথা ধোপে টেকে না। অবশ্য জুবাইদা ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, খুব মেধাবী ছিলেন। অফিসটা যেমন সামলিয়েছেন, তেমনি সাবেক সিটি মেয়র মরহুম বাবার মৃত্যুর পর রাজনীতিতে পদচারণা করেন। মহিলা নারী কল্যাণ সমিতির সভাপতি থেকে ব্যাপক জনপ্রিয়তা বাড়ে তার। তারপর সিদ্ধান্ত নেন সংসদ নির্বাচন করবেন। বড় ছেলে এসবে নেই, ছোট ছেলে রাজনীতিতে নাম লিখিয়েছে। ছোট ছেলে আস্তে আস্তে পাবলিক ফিগার হয়ে উঠেছে। রাস্তার একপাশে দাঁড়িয়ে দিবা 5:25 বাজে। ক্লাস শেষে লাইব্রেরিতে গিয়েছিল, তাই দেরি হয় একটু। রাস্তার দিকে গলা উঁচিয়ে তাকায় দিবা। সকালে মামা ফোন করেছিলেন অনেকদিন পর, অবশ্য মামা মাঝে মাঝে যোগাযোগ করতেন। দিবাই ও বাড়ি যেত না। মামির কথা সে ভোলেনি, ভয় হয় সত্যিই যদি তার যাওয়ার আবার কোনো দুর্ঘটনা ঘটে। এমনটা না হলেও নিজের আত্মসম্মান বলেও একটা কথা আছে। চাচির মুখ ঝামটা সয়ে নেওয়া যায়, কারণ নিজের বাবার ভিটে নিজের বাড়ি, কিন্তু নানা বাড়ি হলো আত্মীয় বাড়ি, আর আত্মীয় বাড়ির অপমান হজম করা সহজ নয়। তবে এবারে দিবাকে যেতে হচ্ছে এক প্রকার বাধ্য হয়ে। মামা নিজে ফোন করে বলেছেন এবং মামিও ফোনে যাওয়ার জন্য বললেন। মামি মন থেকে বলেছে নাকি বাধ্য হয়ে সেটা বোঝা গেল না। মামা ইমোশনাল ব্ল্যাকমেল করলেন, দিবা না করতে পারল না। ওখান থেকেই কাল ক্লাস করবে, তারপর সোজা ম্যাসে চলে আসবে। ওখানে থেকে পড়াশোনার কথা বললে শুনবে না দিবা। আগেও একদিন বলেছিল আমাদের এখান থেকে কলেজ তো দূরে নয়, দিবা ম্যাসে না থেকে আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করো। দিবা রাজি হয়নি, সে ম্যাসেই উঠেছিল। ধবল সাদা টয়োটা এক্সিওটা মৃদু শব্দ তুলে ধীরে ধীরে থামলো দিবার থেকে মাত্র 2 হাত দূরে। মুহূর্তেই ড্রাইভারের সাইডে জানালাটা নিচে নামলো। দিবার চোখ কুচকে তাকালো। জানালার ভেতর থেকে মাথা বের করে কেউ একজন গলা খাকারি দিল। পুরো পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করলো, দিবা, ইউ আর সামিরা হক দিবা, রাইট? চোখে রিমলেস চশমা, ফর্সা গালে হালকা দাড়ি, লম্বাটে আকর্ষণীয় মুখ। দিবার ভুরু একটু শিথিল হলো। মামা বলেছিলেন জাইন যাবে আনতে, তাহলে এই জাইন? চেহারাতেই তো মামার ছাপ স্পষ্ট, তাই সন্দেহের কিছু নেই। দিবা মাথা নেড়ে নিচু স্বরে বলল, জি। জাইন এক দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করলো। কলা পাতা রঙের 3 পিস, মার্জিতভাবে গায়ে জড়ানো ওড়না, উজ্জ্বল শ্যামবর্ণে মায়া মিশে থাকা মুখশ্রী, একদম যেন ছোটবেলায় দেখা ফুপির কার্বন কপি। জাইন অমায়িক গলায় বলল, সরি, একটু লেট করে ফেললাম বুঝি। না, ঠিক আছে, আমি মাত্রই লাইব্রেরি থেকে আসলাম। 5:30টার দিকেই তো আসার কথা ছিল। জাইন গাড়ির দরজা খুলে একপাশে ঝুঁকে বলল। ওঠো। দিবা একটু ইতস্তত করেই উঠে বসলো। সিটে বসে হাত দুটো কোলের উপর তুলে রাখলো জড়ো সড়ো হয়ে। ওর ওঠার সাথে সাথে গাড়িময় ছড়িয়ে পড়ল হালকা মিষ্টি একটা গন্ধ, কোমল স্নিগ্ধ একটা নাম না জানা গন্ধ জাইনের নাসা রন্ধ্রে বাড়ি খেল। রিমলেস চশমাটা আঙ্গুলে ঠিক করতে করতে জাইন নির্লিপ্তভাবে সামনের রাস্তার দিকে চেয়ে বলল, সিট বেল্ট বেঁধে নাও। দিবা মাথা নেড়ে সায় জানালো। জাইন একটু থেমে স্মিত হেসে বলল, সরি, পারমিশন ছাড়াই তুমি করে বলে ফেললাম, বয়সে ছোট বলে ভুলেই। দিবা সিট বেল্ট ঠিক করতে করতে কথার মাঝেই বলল, ইটস ওকে ভাইয়া। শেষ কথাটায় জাইনের মুখের ভাব এক মুহূর্তে পাল্টে গেল। ভাইয়া ডাকটা যেন গলা বেয়ে নামতে গিয়ে কোথাও আটকে গেল। নিঃশব্দে মুখের পেশি টান খেল।
ফর্সা মুখে এক চিলতে অনিচ্ছার ছাপ পড়ল জাইনের। দিবার মুখ মিশ্রিত, তার জন্য ভাইয়া ডাকটা বড্ড বেমানান, বেখাপ্পা ঠেকল। গাড়ি চলছে ব্যস্ত নগরীর পথ ধরে। গোধূলির কমলা রঙের আলো গাড়ির কাছে নরম আভা ফেলছে। জাইনের দৃষ্টি সামনে হলো, মনোযোগ পাশের রমণীতে। দুজনের মাঝে নীরবতা জাইন নিজেই ভাঙল। বলল, তো কোন ডিপার্টমেন্টে পড়ো তুমি? আইন বিভাগে, LLB সেকেন্ড সেমিস্টার। জাইন ভদ্র চিনতে মাথা নেড়ে বলল, ও, ল ডিপার্টমেন্ট। লয়ার হওয়ার ইচ্ছা না শখ? ইচ্ছে থেকে শুরু, এখন দায়বদ্ধতা বলা যায়। জাইনের চোখে এক চিলতে মুগ্ধতার রেখা ফুটে উঠল। ইন্টারেস্টিং। তবে ভবিষ্যতে কোর্টে আমাদের দেখা হতেই পারে। দিবা একটু কৌতূহলী হয়ে তাকালো। মানে? জাইনের ঠোঁটের কোণে হালকা হাসি খেলল। সামনের রাস্তার দিকে চোখ রেখেই বলল, ম্যাজিস্ট্রেট জাইন মির্জা। দিবা কিঞ্চিত অবাক হয়ে তাকালো। পরপর বলল, ও, ভালো তো। জাইন বিনিময়ে মৃদু হাসল। দিবা চুপচাপ জানালার বাইরে তাকালো। শহরের আলো ধীরে ধীরে জ্বলে উঠেছে। স্টিয়ারিংয়ে হাত দুটো রেখে কোনা চোখে তাকিয়ে ভাবল জাইন। হয়তো ভবিষ্যতে কোর্টে দেখা হবে আমাদের, প্রফেশনের তাগিদেই। কিন্তু আমি চাই আমাদের দেখা শুধু কোর্টেই না, প্রতিদিনের পথেই একসাথে চলার মাঝেও হোক। হঠাৎ সামনের রাস্তার ট্রাফিক ধীরে ধীরে থেমে গেল। এক এক করে ছোট বড় গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে পড়ছে। একটু দূরে লাল বাতি জ্বলে উঠেছে রেল ক্রসিংয়ের পাশে। রেল ক্রসিংয়ের গেট নামানোর শব্দ শোনা গেল। দিবা জানালা দিয়ে বাইরে দেখতে ব্যস্ত। স্টিয়ারিংয়ের দুই হাতে রেখে জাইন দিবাকে নিয়ে ভাবতে ব্যস্ত। ওর মনে হচ্ছে দিবা চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে, কথা কম বলে নিশ্চয়ই। কয়েক পল পরেই দিবার চোখে জ্যামে আটকে গেল। রাস্তার পাশ ঘেঁষে গাড়ির ফাঁক ফোকর চেপে একটা কালো বাইক এসে ওদের গাড়ির পাশাপাশি থামল। বাইকে এসে হ্যান্ডেল দুহাতে চেপে জিদান, মুখাবয়বে বিরক্তির ছাপ প্রকাণ্ড। জিদানের মেজাজ উত্তপ্ত। সন্ধে হয়ে আসছে। যারা উদ্ভাস কোচিংয়ের সামনে দাঁড়িয়ে, এখনো যারাকে আনতে যায়নি আম্মা, শুনলে ভীষণ রাগ করবে। হাতের রোলেক্সে সময় দেখে মাটিতে ঠেকানো পা দিয়ে রাস্তার সাইডে একটা লাথি দিল জিদান। মনে মনে ট্রেনের গোষ্ঠী উদ্ধার করল। জিদানের মনে বাসনা জাগল। আম্মা নির্বাচিত হলে প্রথম কাজ থাকবে শহরের মাঝখান থেকে ট্রেন লাইন উচ্ছেদ করা। শহরের মধ্যে ট্রেন লাইনের জন্য সকাল বিকাল নেই, এখানে জ্যাম লেগেই থাকে। এখনও ট্রেনের টিকিটই পর্যন্ত দেখা যাচ্ছে না, জন্য জিদানের মেজাজের পারদ আকাশ ছুল। জিদানকে দেখে অজান্তেই দিবার চিন্তা হলো। দিবা তড়িৎ মুখটা ঘুরিয়ে ফেলল। ট্রেনের হুইসেল, লোহার চাকায় ঝনঝন শব্দ ক্রমে তীব্র হলো। বাতাসে ধুলো উড়িয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে গর্জন তুলে ট্রেনের শেষ বগিটা চোখের আড়ালে মিলিয়ে যেতেই ক্রসিংয়ের গেটটা উপরে উঠল। থেমে থাকা গাড়িগুলো গতি নিতে শুরু করলো। জাইনের এক্সিওটা সামনে এগোচ্ছে। দিবার জানালার দিকে মুখ না করলেও কোনা চোখে দু একবার জিদানকে লক্ষ্য করল। হয়তো নিজের অজান্তেই। খানিকটা দূর যেতেই আবার ট্রাফিক সিগন্যালে আটকায় ওরা। আশ্চর্য, আজাদ জ্যামে জাইনের মোটেও বিরক্ত লাগছে না। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে তার মধ্যে। গাড়িময় মিষ্টি ঘ্রাণের সাথে একটা শীতল শিখরণ বইছে তার তনু মন জুড়ে। চাহনি সামনে থাকলেও মস্তিষ্কের দখলদারিত্ব করছে পাশে বসা মেয়েটি। মেয়েটি হুট করেই তার রাজ্যে অরাজকতা সৃষ্টি করছে। নিঃশব্দে সন্তর্পণে জাইন সেই অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে। আনমনেই হাসল জাইন। দু একজনের মাঝে নীরবতা নিয়ম করে জাইন নিজেই ভাঙল। কি দিয়ে শুরু করবে ভেবে দিশেহারা হয়ে ট্রাফিক নিয়েই কটা কথা গুছিয়ে নিল সে। বলল, একটু আগেই রেল ক্রসিং, এখন আবার ট্রাফিকে আটকে পড়লাম। আজ বোধহয় আটকা পড়ার দিন ছিল আমার। দিবা ঘাড়টা কিঞ্চিত ঘুরিয়ে বলল, ওসব তো নিত্যকার ব্যাপার। হ্যাঁ, এগুলো নিত্যদিনের সঙ্গী। তবে এই শহরের মাঝ দিয়ে ট্রেন লাইনটা শহরবাসীর জন্য এক যন্ত্রণার নাম। এই ক্রসিং পার হতে গেলেই জ্যাম বেঁধে যায়। জ্যাম ছেড়ে বেরোতে আধা ঘন্টা লেগেই যায়। আর খানিক পরপর ট্রাফিক তো আছেই। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে এই থেমে থাকারও একরকম শান্তি আছে না? আমার মনে হয় একটানা দৌড়ে চলা জীবনে মাঝে মাঝে এমন থেমে থাকা দরকার। বলেই এক চিলতে হাসল দিবা। জাইদ মুগ্ধ চোখে দিবার মুখের ক্ষণিকের হাসিটুকু দেখল। দিবার সেই হাসিটা সকালের আলোয় ভেজা শিউলি ফুলের মতো নরম, নিরীহ, অথচ চোখ সরানো দায়।
জাইনের ভাবনার ছেদ ঘটল দিবার কথায়। মৃদু স্বরে বলে দিবা, তবে বেশিরভাগ মানুষ থেমে গেলে অস্থির হয়ে যায়। আমি বরং তখনই একটু শান্তি খুঁজে নিই। কারণ একটাই, ব্যস্ততা ছোটাছুটি আমার আবার খুব একটা পছন্দ নয়। ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া প্রতিটা মুহূর্তেই একরকম উত্তেজনা দেয়। কিছু মাঝে মাঝে থেমে থাকাও দরকার। নিঃশব্দে শুধু বাতাসের সাথে নিজের নিঃশ্বাসটার শোনার শান্তিটুকু আলাদা। তবে এটা সবাই অনুভব করতে পারে না। দিবা প্রত্যুত্তরে হালকা হাসার চেষ্টা করল। স্টিয়ারিংয়ের ওপর হাত দুটো রেখে ঠোঁটে এক ফালি হাসির রেখা টেনে ভাবল জাইন। তুমি কি জানো, প্রথমবার শুভ্র রঙে কন্দনরত ফোলা ফোলা চোখ মুখে তোমাকে দেখেই আমি মুগ্ধ হয়েছিলাম। আর আবার তোমাকে চোখের সামনে পেয়ে মনে হচ্ছে আমার সময় থমকে গেছে। সন্ধে নেমেছে, যারা নিশ্চয়ই একা আছে। জিদানের কাছে এই মুহূর্তে সময়ের খরচ একেবারেই ব্যয়বহুল। ট্রাফিকে আটকে সময় নষ্ট করতে অনিচ্ছুক সে। তাই তো ভিড়ের মধ্যে ঝট করে ফাঁকা জায়গা খুঁজে লেন পাল্টিয়ে সরাসরি ট্রাফিকের উপর দিয়ে সামনে ছুটে গেল জিদান। ট্রাফিক পুলিশের ডাকাডাকি থোড়াই কেয়ার করল, কিন্তু কপাল খারাপ, সামনে দৈত্য সাইজের একজন ট্রাফিক পুলিশ রিফ্লেকটিভ জ্যাকেট পরে দাঁড়িয়ে, হাতে লাল রঙের ঝলমলে ট্রাফিক স্টিকটা একবারে সামনে ধরে উচ্চস্বরে বলল, এই থামেন থামেন। অগত্যা বাধ্য হয়ে বাইক থামাতে দিল জিদানকে। গলা চড়িয়ে বলল জিদান। কি সমস্যা? ট্রাফিক পুলিশ ভ্যাবা চাকা খেল, নিজেকে সামলে জবাবদিহিতা চাইল। এই ভাই, এটা স্প্রে করেছেন, তারপর মেজাজ দেখিয়ে বলছেন কি সমস্যা? নিজেকে কি ভাবছেন? হ্যাঁ, গলার স্বর এবারে খানিকটা নামিয়ে বলল জিদান। দুঃখিত, একটু তাড়া আছে। ট্রাফিক পুলিশ কড়া গলায় বলল, তারা আছে বললেই হলো? এটা কি মগের মূল্য পেয়েছেন নাকি? দেখি দেখি, লাইসেন্স আছে নাকি? মনে তো হচ্ছে না আছে। মেজাজটা যথাসম্ভব সংবরণ করার চেষ্টা চালিয়ে কাগজ বের করে তাচ্ছিল্য ভঙ্গিতে বাড়িয়ে দেয় জিদান। ট্রাফিক পুলিশ এটা দেখল, শক্ত কণ্ঠে বলল, কিন্তু এই হেলমেট কোথায়? এই, বাড়ি কোথায় আপনার? জবাবে এমন প্রশ্নে ট্রাফিক পুলিশ কিঞ্চিত থমকে গেল। তবে সেও চোটপাট দেখিয়ে বলল, ওই ভাই, একের পর এক অনিয়ম করেছেন, আবার গলা উঁচি কথা বলছেন। সাহস তো কম নয়। বাড়ি আমার তেঁতুলিয়ায়। কথার মাঝেই জিদান ঠান্ডা গলায় হুমকি স্বরূপ বলল, সামনের মাসে টেকনো ট্রান্সফার হচ্ছে মিয়া। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, কথাকার কোন? উচ্চ স্বরে তর্কাতর্কি দেখে এতক্ষণে আরেকজন পুলিশ এগিয়ে এসেছে। জিদানকে চেনে সে, তড়িৎ আগের জনকে থামিয়ে দেয়। কানের পাশে মুখ টেনে ফিসফিসিয়ে বলে, সাবেক সিটি মেয়র খন্দকার সাহেবের নাতি জুবাইদা খন্দকারের পোস্টারে মায়ের সাথে ছেলের ছবি দেখেননি? ছেড়ে দিন, ক্ষমতাবান এরা। অনিচ্ছা সত্ত্বেও পুলিশটা গম্ভীর মুখে বলল, ভাই, আইন সবার জন্য সমান, এবার দেখি রুলস মেনে চলবেন। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করেই বাইকের গতি বাড়িয়ে বাতাসের সাথে ছুটে চলল জিদান। ওদিকে অদূর থেকেই সবটা দিবার গোচরে পড়ে। কথাগুলো না শুনলেও জিদানের বলার ভঙ্গি দেখেই স্পষ্ট আন্দাজ করে নেয় দিবা। এও বুঝে রং করায় পুলিশের সাথে তর্কাতর্কি হচ্ছে। রং করেও এই ছেলের হম্বিতম্বি এক ছটাক কমেনি। দিবা মনে মনে জিদানকে ঘাড়তাড়া উপাধি দিতে ভোলেনি। পুরনো গোডাউন থেকে বেরিয়ে গলির চিপায় আধো অন্ধকারে রাস্তার কোণে দাঁড়িয়ে হুঁশিয়ারি সুরে বলল জিদান, যদি মুখ খুলেছিস তো টপকে দিতে দুবার ভাববো না। কপাল ভালো, তোর বেইমানির শাস্তি কমই পেয়েছিস। দুর্বল শরীরে ছেলেটি হাঁপাতে হাঁপাতে কেঁদে উঠল। আকতি মিনতি করে ব্যাকুল স্বরে বলল, ভাই মাফ করে দেন, আর কখনো এমন করব না। আপনার সামনেও আর মুখ দেখাবো না। জানটুকু রাখেন ভাই, দয়া করেন। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে জিদানের পা জড়িয়ে ধরল। জিদান ঠান্ডা মুখে ছেলেটির কাঁধের শার্টটা চেপে ধরল, তারপর সোজা দাঁড় করায়। এক হাতে গালটা আলতো চাপড়ে বলল, 3 পর্যন্ত গুনব, তারপর তুই দৌড়াবি। যতক্ষণ না চোখের আড়ালে যাস থামবি না। রেডি? 1 2। ছেলেটি ভয় পাচ্ছিল। নাক ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে চটচট করছে, শরীর ক্লান্ত, পায়ের ব্যথায় সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না। ডান পায়ের রক কাটা হয়েছে, রক্ত পড়তে পড়তে বন্ধ হয়েছিল। এখন আবার প্রেশার পড়ায় টপ টপ করে রক্ত ঝরতে শুরু হয়েছে।
ভয়ার্ত চাহনিতে জিদানের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে শরীর কাঁপছে রীতিমতো। কনিষ্ঠ আঙ্গুলে কান চুলকিয়ে পাশ থেকে বলল অভি। ওই বেটা দাঁড়িয়ে আছিস কেন? দৌড় লাগা। জিদান দাঁত কটমট করে এক নিঃশ্বাসে গলার স্বর উঁচিয়ে বলল, 3 গো আহেড। ভয়ে কেঁপে উঠল ছেলেটি, খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে শুরু করলো। জিদান এয়ারপডে আঙ্গুল ঠেকিয়ে ঠান্ডা গলায় বলল, কাম ফাস্ট। অতঃপর বাইকে উঠে অভি পিছনে চেপে বসলো। ছেলেটি আর ফিরে তাকালো না। বাঁচার তাগিদে দৌড়াচ্ছে, পায়ের ব্যথা, দুর্বল শরীর সব তুচ্ছ করে জানের মায়ায় ছুটছে সে। মেইন রাস্তায় উঠতেই হঠাৎ পেছন দিক থেকে একটা সিএনজি ধাক্কা দিল। ছেলেটি ছিটকে পড়ল। সিএনজি মুহূর্তেই গতি বাড়িয়ে পালিয়ে গেল। রাস্তার ওপাশের চায়ের দোকান থেকে কয়েকজন দৌড়ে আসতে লাগলো। ভাবলো দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটল। এক একজন আহারে আহারে বলে হা হুতাশ করলেও কেউ সাহায্যের জন্যে এগোলো না। ছেলেটি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছিল। বাইক টেনে ঘটনাস্থলে থামলো জিদান। নাটকীয় ভঙ্গিতে তড়ি ঘড়ি ছেলেটিকে তুলে বাইকে বসায়। ছিটকে পড়ায় ছেলেটির কপালে আঘাত লেগেছে। তুলতে গিয়ে সাদা টি শার্টে রক্ত জড়ালো জিদানের। চারদিকের মানুষ তাকিয়ে রইল। দু একজন ফোন বের করে ভিডিও শুরু করে। পাবলিক ফিগার হওয়ায় কিছুক্ষণের মধ্যেই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা গেল একজন যুবক দুর্ঘটনাগ্রস্ত ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। অল্প সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল প্রশংসা। এমন মানুষই তো আসল হিরো। ইফরাত জিদান একজন মানবতার প্রতীক। ইফরাত জিদান জনতার হৃদয়ের নায়ক। মানবিকতার অসাধারণ উদাহরণ দেখালেন আজ। ভাইরাল হোক এমন ভালো কাজ। হ্যাটস অফ ম্যান। রাতারাতি হিরো। সাহস, সততা আর মানবতার মিশ্রণ ইফরাত জিদান। হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে জিদান। তারপর বাসায় ফিরছিল। জিদানের এক হাতে কোকা কোলার ক্যান থেকে থেকে চুমুক দিচ্ছে। স্লো গতিতে বাইক চালাচ্ছে। অবি সোশ্যাল মিডিয়ার পোস্ট, কমেন্ট পড়ছে জোরে জোরে। ব্রেকিং আপডেট, জনদরদি নেত্রী জুবাইদা খন্দকারের ছেলে মায়ের মতোই মানবিক হৃদয় নিয়ে জনতার পাশে ইফরাত জিদান। রাতের অন্ধকারে এক আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন তিনি। নেটিজেনদের ভাষায় এ যেন মায়েরই প্রতিচ্ছবি। হ্যাশট্যাগ ইফরাত জিদান, হ্যাশট্যাগ হিউম্যানিটি ফার্স্ট, হ্যাশট্যাগ জুবাইদা খন্দকার লেগেসি। পিপলস ভয়েস, মায়ের পথেই চলছে ইফরাত জিদান। জনদরদি নেত্রী জুবাইদা খন্দকারের যোগ্য উত্তরসূরি। রাজনীতির মঞ্চে নয়, মানবতার ময়দানে নিজের পরিচয় গড়ছে ছেলেটি। জুবাইদা খন্দকারের রক্তে জন্ম বলেই সম্ভব এতটা মানবিকতা। মন্তব্য এক নেটিজেনের। হ্যাশট্যাগ পাবলিক হিরো, হ্যাশট্যাগ ইন্সপিরেশন, হ্যাশট্যাগ ইফরাত জিদান। ভাই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? মাথাটা বালিশের উপরে রেখে নাকি বালিশের তলায়? ফাজলামি করছিস? আরে না না, তোর আইডিয়াটা মন্দ নয়। আধমরা করে গোডাউনে গুম করে রাখলে সমস্যা হতো, পুলিশ কেস হতে পারতো। একদিক দিয়ে ভালোই হয়েছে, শালাকে শাস্তি দেওয়া হলো, সাথে সুনামও বাড়লো। এটা কি বলে পলিটিক্স? আম্মা সবসময় বলেন ক্ষমতার থেকে বুদ্ধিকে কাজে লাগাও। ক্ষমতা লড়তে শেখালেও বুদ্ধি জিততে সাহায্য করে। কোকা কোলার ক্যানে শেষ চুমুক দিয়ে ক্যানটা ছুঁড়ে ফেলে বলল, তবে আমার ক্ষেত্রে একটা বিষয় আগে জরুরি। অভি তীব্র কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল। সেটা কি? ধৈর্য। এই ধৈর্য কম বলেই মেজাজের পারদ আকাশ ছুঁয়ে থাকে, রাইট? মেজাজ হাই, ধৈর্য লো। এই জন্য ইন ফিউচার সাফার না করতে হয়। দিবা একটু ইতস্ততই লাগছিল, তবে মামি ভালোভাবেই কথাবার্তা বলেছেন। মামা এসেই দিবাকে দেখে আদর ভরে মাথায় হাত বুলিয়ে নানা কথা জিজ্ঞেস করলেন। বোনের কথা তুলে এক দফা কেঁদেও ফেললেন। চোখের পানি মুছে নিজেকে সামলে মামিকে উদ্দেশ্য করে বললেন, জুবাইয়ের মা, দিবাকে খেতে দিয়েছো? মামি উত্তর দেওয়ার আগেই দিবা হালকা হাসার চেষ্টা করে বলল, আমি নাস্তা করেছি মামা। আসার পরে মামি নাস্তা দিয়েছেন। দেয়াল ঘড়িতে 8:45 বাজে। আফসার মির্জা হেসে বললেন, সারাদিন ভার্সিটিতে থেকেছো, ঠিকমতো খাওয়া হয়নি নিশ্চয়ই। চলো একসাথে খাই। জুবাইয়ের মা, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মামা ব্যস্ত হবেন না, নাস্তা করেছি তো, আমার ক্ষুধা নেই, পরে সবার সাথে খাবো। আফসার মির্জা একগাল হেসে বললেন, আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়ানোর তোড়জোড় শুরু হচ্ছে। চলো মামা ভাগ্নে একসাথে খাই আজ। আর না করতে পারল না দিবা।
মামি আর বুয়া টেবিল সাজিয়ে দিচ্ছেন। ইলিশ ভুনা, মুরগির ঝোল, খাসির রেজালা, 2 পদের ভাজি আর ঘন ডাল। মামা নিজ হাতে দিবার প্লেটে ভাত বেড়ে বুয়াকে বললেন, জাইনকে ডেকে আনো। জেসমিন, তুমিও বসো, সবাই মিলে খাই। সবে 9টা বাজে, এ সময় জাইন খায় নাকি? তোমরা খেয়ে নাও, ও পরে খাবে। বুয়া সিঁড়ি পর্যন্ত গিয়ে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, ছোট ভাইজান রে ডাকুম খালাম্মা? জেসমিন কিছু বলার আগেই আফসার মির্জা বললেন, হ্যাঁ, ডেকে আনো, না এলে পরে খাবে, বলে তো আসো। মামা খেতে খেতে রাজনীতির গল্প শুরু করলেন। দিবার কাছে রাজনীতি মানেই বিরক্তিকর বিষয়, তবুও ভদ্রভাবে চুপচাপ খেতে খেতে হু হ্যাঁ করে গেল। তন্মধ্যে কড়া পারফিউমের গন্ধ চারপাশে তীব্র হলো। চেয়ার টানার শব্দে চোখ তুলে সামনে তাকাতেই জাইনের সাথে চোখাচোখি হলো দিবার। হতেই দৃষ্টি সরিয়ে নেয় দিবা। উল্টানো প্লেটটা সোজা করতে করতে বলল জাইন। আজ এত আর্লি ডিনার? জেসমিন ছেলের সামনের গ্লাসে জগ থেকে পানি ঢালতে ঢালতে বললেন, তোর বাবার খুব ক্ষুধা পেয়েছে, আর ওনার ক্ষুধা পেলে টাইম মানেন নাকি? বাবার অসময়ে খাওয়ার কারণ আছে, ছোটাছুটি করে নিয়ম করে খায় না তো। শুনে দেখো, দুপুরে নিশ্চিত খাইনি। আফসার মির্জা হেসে গর্ব করে বললেন, এই তো আমার ছেলে। দেখো জেসমিন, তুমি ধরতে পারোনি, ও ঠিকই ধরেছে। মামা দিবার পাতে এটা ওটা তুলে দিচ্ছেন। দিবা অসহায় মুখে বলল, প্লিজ মামা, আর না, নষ্ট হবে, আমি আর পারছি না খেতে। মামা এক দফা বিস্ময় নিয়ে বললেন, সে কি, তা বললে হয় নাকি? তোদের বয়সে তো আমি একাই পুরো টেবিলের হাফ খাবার শেষ করে দিতাম। এখন রোগ বলাই বাসা বেঁধেছে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখি। প্লেটের খাবার দিবা নেড়ে চেড়ে যাচ্ছে, আর খেতে পারছে না। মামা হঠাৎ বললেন, দিবা মা, একটা কথা বলি? জি, নিশ্চয়ই। মেসে না থেকে আমাদের এখান থেকে ক্লাস করো। এখান থেকে তোমাদের ভার্সিটি বেশি দূর নয় তো। জাইন কথার পিঠে বলে উঠল, বাবা ঠিকই বলেছে দিবা। আমার মনে হয় একা একটা মেয়ের জন্য মেস সেফটিও নয়, এখানে থাকলে বেটার হয়। আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ভার্সিটি ড্রপ করে দিতেও পারবো, সমস্যা হবে না। ক্লাস শেষে ড্রাইভার আঙ্কেল যাবে তোমাকে আনতে। দিবা ভদ্রভাবে দৃঢ়তায় নাকচ করে দিল প্রস্তাবটা। বলল, বেয়াদবি নেবেন না প্লিজ। আপনারা সবাই আমার জন্য এতটা ভাবছেন, করেছেন, আমি কৃতজ্ঞ। তবে আমার মনে হয় জীবনে একটু কষ্ট, একটু সংগ্রাম দরকার। তবেই মানুষ নিজের যোগ্যতা বুঝতে শেখে। সব কিছু যদি সহজে পেয়ে যায়, তাহলে নিজের শক্তিটা খুঁজে পাওয়া যায় না। আমি চাই নিজের পথটা নিজেই খুঁজে নিতে। হালকা হেসে যোগ করল, আর মামা নিশ্চিন্তে থাকবেন, আমি ভালো আছি, নিরাপদে আছি। প্রয়োজনে ফোন দিলেই ছুটে আসব। আফসার মির্জার মুখটা ম্লান হলো, তবে দিবাকে অন্য পথে আটকানোর জন্যে 8 ঘাট বেঁধে নামবেদ মোড়ে মনস্থির করলেন। বাবার শেষ ইচ্ছে দোহাই দিয়ে হলেও ছেলের সাথে জুড়বেন। আফসার মির্জা এবারে অন্য প্রসঙ্গে গেলেন। মনে পড়ার মতন করে বললেন, দিবা, তোমাকে আজ জোর করে ডাকার দুটো কারণ আছে। একটা কারণ এখানেই বলছি, আরেকটা কারণ সকালে বলবো মা। দিবার ভ্রু গুটিয়ে এলো। মামা বলে চললেন, বাবার নামে যে সম্পত্তিটা আছে সেখানে তো তোমার মায়েরও ভাগ আছে, আর তোমার মায়ের অংশ তুমি পাবে। সেসব তোমাকে বুঝিয়ে দিতে চাই। আমাদের রূপপুর যে জমিটা আছে ওটা এতিমখানার জন্য দান করতে চাই। তোমার সই দরকার। তোমার অংশের টাকা তোমাকে দিয়ে আর বাকিটা সবটা দান করব। তোমার কি এতে কোনো আপত্তি আছে মা? বাংলা সিনেমার নায়িকার মতন কোনো সম্পত্তি চাই না আমার। দিবা এটা বলতে পারল না, তবে এতিমখানা দান যখন এলো তখন সে ব্যাপারে বলল, কোথায় কি করতে হবে কাগজ দিয়ে আমি সই করে দেব। আর প্রসঙ্গ যখন ভালো কাজের ক্ষেত্রে, সেখানে টাকা নেওয়ার মতো ছোট মনের পরিচয় দিতে পারবো না আমি। না না মা, ছোট মনের হবে কেন? তোমার মায়ের অংশ তুমি পাবে, এটা তোমার হক। আচ্ছা, সময় তো আর চলে যাচ্ছে না, পরে বুঝিয়ে দিও। এখনকার কাজ এখন করো। মামি ছেলের সাথে দিবার বিয়ের ক্ষেত্রে রাজি হওয়ার পেছনে অবশ্য কারণ কিছু আছে। মেয়েটা চুপচাপ, বড় বউয়ের মতো আধুনিক নয়, একে হাতের মুঠোয় রাখা যাবে। আর 2, অন্য জায়গায় দিবার বিয়ে হলে কিছুদিন হতে না হতেই দিবার অংশ আনতে চাপ দিবে। শ্বশুরের তো কম সম্পত্তি নেই, দিবা অনেক জমিই পাবে। জাইনের সাথে বিয়ে হলে তবে সব তাদেরই থেকে যাবে,
সব মিলিয়ে ভালোই হবে। উপরে দক্ষিণের রুমটায় দিবাকে থাকতে দিয়েছে। দিবা করিডোর দিয়ে রুমে যাচ্ছিল আর ভাবছিল মামার দ্বিতীয় কথা কি হতে পারে। প্রশ্নের উত্তর মিলছে না, অথচ প্রশ্নটা মাথার ভেতর ঘূর্ণি পাক খাচ্ছে সেই তখন থেকেই। হঠাৎ পেছন থেকে ডাক আসলো। দিবা 1 সেকেন্ড। থেমে ঘাড় ঘুরিয়ে তাকাতেই জাইনকে এগোতে দেখলো। হাতটা বাড়িয়ে কিছু মেলে ধরে বলল জাইন। এটা নিশ্চয়ই তোমার, রাইট? একটা ডিজাইন করা ব্লুজ। দিবা বিস্মিত চাহনিতে চেয়ে বলল। হ্যাঁ। মনের কোণে প্রশ্ন উকি দিলেও প্রশ্নটা ঠেসে ঠুসে রাখলো দিবা। জাহিন নিজেই বলল, গাড়িতে ছিল। ওহো, তখন খুলে পড়েছিল বোধহয়। আমি ভেবেছিলাম ভার্সিটিতে বুঝি খসে পড়েছে। প্যান্টের পকেটে এক হাত গুজে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে বলল। একটু দরকারে বাইরে গিয়েছিলাম। হঠাৎ সিটের কোণে নজর পড়তেই গাড়ির ভেতরকার আলোতে কিছুটা একটা চকচক করতেই কৌতূহলবশত হাতে তুলি, আর তুলতেই মেয়েদের জিনিস বুঝতে পারি। এটা যে তোমার সেটা টের পেতেই 1 সেকেন্ডও লেট হয়নি। দিবা বিনিময় স্মিত হেসে বলল, থ্যাঙ্কস। নো মেনশন। বাড়িতে একবার কথা বলতে হবে, আসি। গুড নাইট। দিবা ঠোঁটে আলতো হাসি টেনে প্রত্যুত্তর দিয়ে দরজা ঠেলে রুমে ঢুকল। জাইন সেদিকে চেয়ে চুলে ব্যাক ব্রাশ করে মনে মনে বলল, হাসলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে দিবা, ঠিক শিউলি ফুলের মতো নরম, নিঃশব্দ, অথচ নিজের ঘ্রাণে চারিদিকে ভরে দেয়। কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর নেই, তবুও মনে এক ছোঁয়া রেখে যায়, যেটা সহজেই মুছে যায় না। শান্ত সকালের রোদে ঝরে পড়া এক ফোঁটা আলোর মতন তুমি, চুপচাপ থেকেও আলো ছড়াও। রাত্রি 10:30টার আশপাশ। বিছানায় গা এলিয়ে ফোনটা ওপেন করতেই একে একে এক গাদা নোটিফিকেশন এলো। প্রথমে জিদানের বেশ কটা মিসড কল। যদিও নাম্বার সেভ করা হয়নি, তবু নাম্বারটা একবার দেখলেই দিবা টের পায়। মিসড কল উপেক্ষা করে দিবা এফবিতে ঢোকে। এফবি লাইটে মেসেজ রিকোয়েস্ট দেখতে পেল। দিবা মেসেজে না গিয়ে স্ক্রল করতে থাকে, আর সামনে জিদানের সেই ভাইরাল ভিডিও এলো। কমেন্ট বক্সে প্রশংসার ফুলঝুরি। দিবা ভিডিওতে ক্লিক করে দেখলো, মনে হলো নির্বাচন এগিয়ে আসলে সব নেতারই ভালো ভালো কাজ করার হিড়িক পড়ে। তার মানে সব যে লোক দেখানো সেটা বলার অপেক্ষা রাখে না। দিবা কৌতূহল নিয়ে মেসেজ রিকোয়েস্ট করলো, আর তাতেই যেন যত সমস্যা বাঁধল। ইংরেজি ফন্টে ইফরাত জিদান আইডি থেকে আসা মেসেজগুলো একটার পর একটা চোখে পড়ছে। প্রোফাইল ছবিতে কালো শার্ট পরা জিদান, উপরের 3টা বোতাম খোলা, গলায় রূপালী রঙের ধাতব পেন্ডেন্ট সহ চেইন, শার্টের হাতা ফোল্ড করা, হাতে কালো হাত ঘড়ি, একটা হাত থুতনিতে রেখে উদাসী ভঙ্গিতে বসে আছে, কোলের উপর গিটার। জিদানের মেসেজগুলো হুমকি শুরু। ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, ব্যস্ততার মাঝে এতবার কল দিয়েছি, রিসিভ করনি, এর জন্য পানিশমেন্ট পাবে। পানিশমেন্ট হলো নিজে কল দিবে, তাও ভিডিও কল। যদি না করো কাল সকালে আইডিতে আর লগ ইন করতে পারবে না। আইডির দখল নেওয়া জিদানের কাছে চুটকি বাজানোর মতন। জিদান আগে কয়েকবার কল দিয়েছে, দিবা 2-1বার রিসিভ করেছে। তারা কথা বলেই কল কেটেছে দিবা। ফোনে খুব একটা বিরক্ত করেনি জিদান। আজ আবার কি হলো? আইডির মায়াই হোক আর অন্য কোনো কারণেই হোক, দিবা উপায়ন্তর না পেয়ে কল দিল। ভিডিও কল নয়, মেসেঞ্জারে অডিও কল দেয়। গোসল করে বেরোতেই বিছানার উপর থাকা ফোনে আলো জ্বলছে দেখে এগিয়ে যায় জিদান। মাথার চুল বেয়ে টপ টপ পানি ঝরছে, কোমরে সফেদ রঙের তোয়ালে, গা খালি, পেট পিঠ জুড়ে বিন্দু বিন্দু পানি। ভেজা চুলে হাত বুলিয়ে পানি ঝেড়ে নিল। পরপর ফোন হাতে নিতেই মুচকি হাসলো। রিসিভ করে কানে চেপে বলল, ভাগ্যিস ভিডিও কল দাওনি, নইলে মান সম্মানে দফারফা হয়ে যেত। দিবার বলতে ইচ্ছা করলো, কেন কোনো মেয়েটে নিয়ে আছেন? তবে দিবার এসব বাড়তি কথা বলতে মোটেই ইচ্ছে করলো না। থমথমে গলায় বলল, রাত বিরেতে আবার কি শুরু করলেন বলেন তো? এতদিন একরকম ছিলেন, এখন আবার রাতে ফোন দিয়ে থ্রেট দিচ্ছেন। মাথা কাত করে কাঁধের সাহায্যে ফোনটা কানের সাথে চেপে আছে জিদান। ট্রাউজার পরে তোয়ালেটা সোফায় ছুঁড়ে বলল, থ্রেট নয়, রিমাইন্ডার বলো। আর আজকে কেন জানি তোমার কথা খুব বেশি মনে পড়ছিল। বাই দ্য ওয়ে, ডিনার করেছো? পড়ছিল নিশ্চয়। দিবা উত্তর দিল না, বলল, রাখছি। আমি কথা কেড়ে নিয়ে বলল জিদান, ফোন তুমি দিয়েছো, কাটবো আমি। সেটা ইচ্ছে নয়, অনিচ্ছায়। তাহলে অনিচ্ছায় কথা বলো। দিবা রাগ সামলে বলল, আপনার মনে হয় না স্বৈরাচারিতা করছেন? হুম। গায়ে টি শার্ট গলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজিয়ে
চুলে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছে জিদান। দিবা শক্ত গলায় বলল, শুনুন, আমি আপনার রুল বুকের ভেতরও পড়ি না, যখন তখন বিরক্ত করবেন না। আর দুপুরেই বলেছি আপনার সাথে আমার যায় না। বারবার এক কথা বলতে ভালো লাগে না। আপনি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আমি সুন্দরীও নই, আপনি সুদর্শন, তেমনি সুন্দরী কাউকে ডিজার্ভ করেন। তারপর ফ্যামিলি। কানে এয়ারপড গুজে কুশনের উপর বসলো জিদান। শব্দ করে হেসে বলল, আই নো আমি সুদর্শন, তবে তোমার মুখে এসব বোকা বোকা কথা অড লাগছে, একদম মানাচ্ছে না। আর শোনো, 1 সেকেন্ড থামলো জিদান। পাশে থাকা গিটারটা কোলের ওপর নিয়ে আঙ্গুল বলে টুংটাং শব্দ তুলল। তারপর হালকা হেসে বলল, তোমাকে আমি কখনো বিউটি কন্টেস্টে ফেলিনি দিবা। রূপটুপ এসব টেম্পোরারি, কিন্তু অনুভব সেটা চিরকাল বেঁচে থাকে। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার চোখে আর কাউকে সুন্দর লাগেনি। তুমি আলাদা, একদম আনফিল্টার্ড বিউটি। তোমার ভেতরের নরম আলোটাতেই আমি হার মেরেছি। গিটারে শব্দ তুলে গাইল জিদান। तू आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। ओ, 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 টিকটিক করে ঘড়ির কাঁটা রাত 11 ছুঁয়েছে। দিবার হঠাৎ তৃষ্ণা পায়। রুমময় তাকিয়ে পানির ছিটে ফোটাও নেই দেখে অগত্যা নিচে নামতেই হয়। সিঁড়ির রেলিং ধরে পা টিপে টিপে নামছে দিবা। চারপাশে ছায়া আর নিস্তব্ধতা। এখন যে যার রুমেই আছে হয়তো। এত বড় আলিশান বাড়ি, অথচ কেমন শূন্য শূন্য লাগে। ঠেকছে কেউ নেই, কেবল নিঃশ্বাস নিচ্ছে দেয়াল আর আসবাবপত্র। লিভিং রুমে পা দিতেই মাথার ওপরের বিশাল সাদা ঝাড়বাতিটা চোখে পড়ে। দুধে ধোয়া রুম আলোটা ছড়িয়ে আছে চারদিকে। সোনালি রডের মাথায় কাচের পাপড়িগুলো হালকা বাতাসে দুলছে। বাড়ির প্রতিটি কোনায় কোনায় রাজকীয়তার ছোঁয়া বিরাজমান। দিবার দৃষ্টি সরে গেল ডান দিকের স্টাডি রুমের দিকে। আলো জ্বলছে। আগেরবার যখন এসেছিল সন্ধ্যার পর নানা ভাইয়ের সাথে ও রুমে বসেই গল্প করছিল। তাক জুড়ে ছিল বইয়ের পর বই। কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করেছিল কিশোরী দিবা, এত মোটা মোটা বই নানু ভাই সব পড়ে ফেলেছো তুমি? এখানে গল্পের বই আছে? নানা হেসে চশমার ফাঁক দিয়ে চেয়ে চোখে স্নেহের ঝিলিক নিয়ে বলেছিলেন, এসব আইনের বই নানু, তবে গল্পের বইও আছে অল্প কিছু। ওই যে ওই কোনায় দেখো। তাকের কোণ থেকে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা তুলে নিয়েছিল দিবা। দুপাতা পড়ে থেমে গিয়ে কি মনে করে নামিয়ে রেখে কালো মলাটের একটা মোটা আইনের বই হাতে নিয়েছিল ফের। নানা হেসে জানতে চেয়েছিলেন, বড় হয়ে কি হতে চাও নানু? দিবা চট করে বলে ফেলেছিল, অ্যাডভোকেট হতে চাই। নানা তৎক্ষণাৎ উচ্ছ্বসিত হয়ে উৎসাহ দিয়ে বলেছিলেন, বাহ, দারুণ তো। আমার নাতনি যদি আইনজীবী হয় তার চেয়ে গর্বের আর কিছু হবে না আমার। একটু থেমে চশমাটা নাকের মাঝখানে ঠেলে দিয়ে নরম কণ্ঠে এও বলেছিলেন, নানু, এই পেশাটা খুব মর্যাদার ঠিকই, কিন্তু সততা নিয়ে টিকে থাকাটা এখানে বড়ই কঠিন। আমি বিচারক ছিলাম, তাই জানি। শোনো নানু, আজ একটা কথা বলে রাখি, হয়তো ভবিষ্যতেও লাগলেও লাগতে পারে। ন্যায়ের পথে হাঁটতে গেলে অনেক সময় আপনজনের বিরুদ্ধেও দাঁড়াতে হয়, কিন্তু শুধু বলবো, তবু কখনো অন্যায়ের পাশে থেকো না, যত কাছের মানুষই হোক না কেন। দিবা মুগ্ধ চোখে চেয়েছিল নানার দিকে। নানা হালকা হেসে মাথায় হাত রেখে বলেছিলেন, ন্যায়ের পক্ষে সাহস নিয়ে লড়বে নানু। মানুষ ভুল বুঝবে, একলা লাগবে, তবু সত্যের পথ ছাড়বে না কখনো। তবেই সত্যিকারের মানুষ যেমন হবে তেমনি রক্ষা হবে পেশার সততা। পানির দাসে চুমুক দিতে দিতে মনে পড়ল সেই পুরনো দিনটির কথা। মনে পড়তেই বুকের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস গলে নামে দিবার। গুটি গুটি পায়ে স্টাডি রুমের দিকে এগুলো দিবা। ইতস্তত করে ভিতরে ঢুকলো সে। ঢুকে থমকে গেল। তাক জুড়ে এখনো বইয়ের পাহাড়, কিছুই বদলায়নি, বরং আরো বেড়েছে। পুরনো শিঘ্রাণ, কাগজের আর কাঠের মিশ্র গন্ধটা এখনো একই রকম। দিবা কাছে গিয়ে একবার হাত বুলিয়ে দিল বইগুলোর ওপর। দৃষ্টি থামলো একখানা মোটা বইয়ের মলাটে, দ্য ল অফ এভিডেন্স। কভারে হালকা ধুলো, তবুও চকচক করছে সোনালি অক্ষরগুলো। দিবা হাতে নিল। তন্মধ্যে জুতোর মচমচে শব্দে হঠাৎ থমকে গেল দিবা। বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে কিসের শব্দ? নিস্তব্ধ কক্ষে এমন আওয়াজে এক মুহূর্তে চারদিক আরো নীরব মনে হলো।
যদিও ভূতটুতে বিশ্বাস করে না দীপা, তবুও গভীর রাতে এমন শব্দ শুনলে ভয়টা অজান্তেই এসে যায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ইউ। দিবা তড়াক করে ঘুরে তাকাতেই চোখে পড়ল জাইনকে। সত্যি নিঃশ্বাস ফেলল ও। গায়ে ডার্ক ব্লু টি শার্ট, অফ হোয়াইট ট্রাউজার, চোখে রিমলেস চশমা, হাতে মোটা একটা বই। জাইনও কর্নার থেকে এগিয়ে আস্তে আস্তে বলল, ইমাজিন ইউ আর হেয়ার অ্যাট দিস আওয়ার। দিবার বুকের ভেতরে ধূপপুকুনি এখনো পুরোটা থামেনি। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে উঠল। আপনি? মুখ থেকে প্রশ্নটা বেরুতেই নিজেকে শুধরে নিয়ে বলে দিবা, ও তাই বলি, এত রাতে স্টাডি রুমে আলো জ্বলছে কেন? দরজাটাও খোলা ছিল। আপনি ছিলেন বুঝতেই পারিনি, সরি। ব্যাপার না, তবে এই সময় তোমাকে এখানে না দেখে একটু অবাক হয়েছিলাম, এই আর কি। বইটা টেবিলে রেখে চেয়ারে বসলো জাইন। তারপর হাত নেড়ে ইঙ্গিত করলো বসো। চেয়ারটা টেনে বসে মৃদু কণ্ঠে বলল দিবা, আসলে তেষ্টা পেয়েছিল, নিচে নেমে আলো জ্বলতে দেখে কি মনে করে ঢুকে পড়লাম। ঠোঁটে মৃদু হাসির রেশ রেখেই চোখ নামিয়ে বইটার পাতা উল্টাতে উল্টাতে বলল জাইন। নো এক্সপ্লেইন। দিবা হাতের বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আগেরবার যখন এসেছিলাম এই রুমে বসে নানু ভাইয়ের সাথে অনেক গল্প হয়েছিল। একদিনে দেখাতেই মনে হয়েছিল নানু ভাই চমৎকার একজন মানুষ। জাইন মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ, দাদু চমৎকার একজন মানুষ ছিলেন, তেমনি একজন ভালো মানুষও ছিলেন বটে। সাথে যোগ করলো, দাদুর সাথে এখানে বসেই চায়ের কাপের সাথে এটা ওটা নিয়ে আলাপ চলতো আমার। দাদু গত হবার পর বাড়িতে আসলে প্রথম প্রথম এই রুমে ঢুকতে পারতাম না। দীর্ঘদিন পরে আবার এই রুমে আমার আনাগোনা বাড়ে। দরকারে আবার সময় কাটাতে বই নিয়েই বসি। বাবা পলিটিশিয়ান, পলিটিক্স নিয়েই দিন কাটে ওনার। এই রুমের দরজা খোলার মানেই এক বাক্যে সবাই জানে আমি ভেতরে আছি। দিবা হঠাৎ শুধিয়ে উঠল, আপনি মামার মতো রাজনীতিতে যাননি কেন? প্রশ্নটা মুখ ফসকে বেরোতেই নিজের অজান্তেই মনে হলো প্রশ্নটা একটু বেশি ব্যক্তিগত হয়ে গেছে। তাড়াতাড়ি বলল, ও সরি, ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম না। ভুয়ো। জাইন হালকা হেসে মাথা নাড়ল, কথা কেড়ে নিয়ে বলল, এতে সরি বলার কিছুই নেই। প্রশ্নটা একদমই খারাপ নয়। আসলে রাজনীতি আমার পছন্দ নয়। সমাজসেবা করতে গেলেই কেউ কেউ ভাবে রাজনীতিতে নামতেই হবে, কিন্তু আমি তেমনটা মানি না। নিজের পেশায় সততা রেখে নীতিবোধ থেকে কাজটা করাটাও সমাজের জন্য সেবা, বরং নিঃশব্দ অথচ কার্যকর সেবা। দিবা সায় দিয়ে বলে উঠল, ঠিক বলেছেন, আমার নিজেরও রাজনীতি একদম ভালো লাগে না। যত দেখি ততই বিরক্তি আসে। রাজনীতিতে এখন আর আদর্শের জায়গা নেই, আছে স্বার্থ আর ক্ষমতার খেলা। বাবাকে এসব থেকে বেরিয়ে আসতে বললেও শোনেন না। অবশ্য একবার রাজনীতিতে ঢুকলে নাকি সেটা নেশার মতন হয়ে যায়। হয়তো বাবাও এই পর্যায়ে আছেন, তাই আর জোর করে বেশি কিছু বলি না। থেমে ঠোঁট চওড়া করে হেসে ফের বলল জাইন। তোমার সাথে এই বিষয়ে মিল দেখছি। আমার নিজেরও পলিটিক্স পছন্দ নয়। দিবা বিনিময় স্মিত হাসল। জাইন শুধিয়ে বলল, কফি খাবে? দিবা চোখে তুলে তাকালো। জাইন বলল, ওয়েট, আমি বানাচ্ছি। দিবা বিস্মিত চাহনিতে চেয়ে ঝটপট বলল, আপনি? জাইন উত্তর না দিয়ে সোজা উঠে একপাশে সাদা পর্দা টেনে দিল। ছোট্ট টেবিলে ব্যাসিনের পাশে কফি মেকার, কাপ সহ আরো প্রয়োজনীয় টুকিটাকি জিনিস সাজানো। দিবা চেয়ে চেয়ে দেখছে। জাইন কফি বানাতে বানাতে বলল, বই পড়ে কেসফাইল ঘাটাঘাটি করতে করতে মাঝে মাঝেই মাথা ভারী হয়ে যায়। তখন নিজেই কফি বানিয়ে খাই, নিমেষেই ক্লান্তি কমে যায়। আর আজ তুমি এখানে অতিথি, আমার হাতের কফি দিয়েই আপ্যায়ন করি। অবশ্য কফি ছাড়া এই অধম অন্য কিছু বানাতে বা রাখতে অক্ষম। চিনি ক চামচ? সুগার কম খাও নাকি বেশি? দিবা একটু ভেবে বলল, 2 চামচ। কফি বানানো শেষ করে সাবধানে কাপটা দিল দিবার হাতে। দিবা ঠোঁটে হালকা হাসি টেনে বলল, থ্যাঙ্কস ভাইয়া। জাইনের মুখটা ঝটিটি থমথমে হয়ে উঠল। কপালে গম্ভীর ভাঁজের উদয় হলো। মনে মনে বলল, উফ, আবার ভাইয়া? দিবা কফিতে চুমুক দিয়ে বলল, কফিটা দারুণ হয়েছে সত্যি। জাইন নিজের মগে ঠোঁট ডোবালো। পরপর মস্করার ছলে বলল, ভালো হয়েছে শুনে নিজেকে গর্বিত মনে হচ্ছে। নিজে বানিয়েছি তো তাই গর্ববোধটা ঠিক আছে না? গর্ব করার মতোই হয়েছে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দেয় রাত 12টা বাজলো। সময়ের খেয়াল হতে শেষ চুমুক দিয়ে
হাতের মগটা মেকি হামি দিয়ে বলল দিবা। ঘুম পাচ্ছে, রাতও হয়েছে, উঠছি এবার। বিরক্ত করলাম আপনাকে? কণ্ঠে কোমল ভদ্রতা টেনে বলল জাইন। একদম বিরক্ত হয়নি, বরং সময়টা ভালোই কেটেছে তোমার সঙ্গে। শুভরাত্রি দিবা। শুভরাত্রি। ছোট করে প্রত্যুত্তর দিয়ে সোজা রুমে চলে যায় দিবা। সূর্যের রশ্মি বাগানের সবুজ ঘাসকে সোনালি করে ছুঁয়ে যাচ্ছে। পাখিদের কিচিরমিচিরে সকালটা মোলায়েম হয়ে উঠেছে। ঠান্ডা বাতাস হালকা ছোঁয়ায় মুখে এনে দিচ্ছে এক টুকরো সতেজতা। জিদান জগিং করছে, পরনে অফ হোয়াইট টি শার্ট, কালো ট্র্যাক প্যান্ট, পায়ে সাদা স্নিকার্স, কপালে ঘামের ছোপ জমেছে। গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা ঘাম। হাতে মাঝারি ভারী ডাম্বেল তুলে বাইসেপ কার্ল করছে। হাত একবার উপরে তোলে, কাঁধের সঙ্গে সামঞ্জস্য রেখে আবার নামায়। হাতের পেশিগুলো দৃশ্যমান হচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল দোতলার বারান্দায়। সাদীপ দাঁড়িয়ে আছে কফির মগ হাতে, চুপচাপ চুমুক দিচ্ছে। জিদান ডাম্বেল নামিয়ে সামান্য ঝুঁকে গলার স্বর উঁচু করে বলল, গুড মর্নিং ভাইয়া। সাদীপ হালকা হাসি দিয়ে জবাব দিল, মর্নিং। জিদান দুই আঙ্গুলে কপালের ঘাম মুছে আচমকা বলে উঠল, ভাইয়া আর কতদিন দেবদাসের ভার্সন হয়ে ঘুরবে? তাড়াতাড়ি কিছু একটা করো, হয় এসপার না ওয়েসপার। সাদীপ রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সেটাই করতে হবে দেখছি। জিদান চোখ মুখে তৃপ্তির হাসি টেনে বলল, গুড, ভেরি গুড। এ না হলে জিদানের ভাইয়া? কিন্তু মুহূর্তেই সাদীপের মুখে একটুখানি উদাস ভাব ফুটে উঠল। বলল, বাট জোর করে কি সব কিছু হয় ভাই? একবার সাই দিনও আবার পিছিয়ে আসে। সাদীপকে বিদ্যুতের লালবাতির মতো হঠাৎ ফিউজ হয়ে যেতে দেখে জিদানের বিরক্তি এলো। ভাইকে উৎসাহ দিতে বলল তৎক্ষণাৎ, তোমার জায়গায় আমি হলে আমার প্রেমিকাকে অন্য করে বউ হওয়ার সুযোগই দিতাম না। তার আগে সে শালাকে মামা ডাক শুনিয়ে ছাড়তাম। গালে কফি ছিল সাদিফের। ভাইয়ের এমন কথা শুনে খুক খুক কেসে উঠল সে। কফি গলায় আটকানো। জিদান নিচ থেকে হাত নাড়িয়ে বলল, রিল্যাক্স ভাইয়া, রিল্যাক্স। আমার ভাইয়া হয়ে আমাকে এমন ছ্যাঁকা খাওয়া পার্সন হিসেবে মানাচ্ছে না। কিছু ব্যাপারে কোনো ছাড় হয় না, বুঝলে? মাঝরাত থেকে গলার ব্যথায় ঠিকঠাক ঘুমোতে পারেনি যারা। ভোরবেলা উঠে টলমল চোখে টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্যালকনিতে আসে। দু ঘষায় ফেনা তুলে নিচে থুথু ফেলে। আর ঠিক তখনই বিপত্তি ঘটে। মাত্র জেগে নিচে গিয়েছে অভি। জিদানের শেষ কথাটুকু শুনে বলে, কিসের ছাড় না দেওয়ার কথা বলছিস সেজি? কথা সম্পূর্ণ করার আগেই উপর থেকে একদলা ফেনাযুক্ত থুতু এসে অভির ডান কাঁধে পড়ে। ভেজা ভেজা টের পেতেই ঘাড় ঘুরিয়ে দেখে প্রথমে কাকের পটি ভাবে। মাথা উঁচিয়ে মগডাল খুঁজতে নেয়। কোথায় আছে সকাল সকাল অকাম সারা সেই কাক? পেলে ছেঁচে ভর্তা বানিয়ে যাবে। যারা পিক ফেলার সাথে সাথে থ বনে যায়। তড়াক উল্টো দিক পিট করে ঘুরে দাঁড়ায়। অভি চেঁচিয়ে উঠল, জাড়ার বাচ্চা, দাঁড়া আসছে। যারা ঘুরে দাঁড়ালো ফের। মুখটা নিরীহ বানিয়ে বলল, ভাই, আমার কি দোষ? তুমি যে নিচে আছো লক্ষ্য করিনি, ব্রাশ করছি, যে তোর ফেলিনি। অভি খেপে উঠে গর্জে বলল, তুই দাঁড়া, আজ তোকে এমন ব্রাশ করাবো যে দাঁতই থাকবে না। হ্যাঁ অভি, বাদ দে, বাচ্চা মানুষ। অভি গজ গজ করে চিবিয়ে চিবিয়ে বলল, তোর বোন বাচ্চা? আজ তো ফাজেল একটা, ইচ্ছে করে ফেলেছে ও। যারা ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে সাদিফের দিকে চেয়ে নালিশের সুরে বলল। দাদান, দেখুন আমাকে কিসব বলছে। তারপর নিচে অভির দিকে তাকিয়ে জিভ বের করে দুষ্টু ভঙ্গিতে ভেঙচি কাটলো যারা। অভির দাঁত কটমট করলো। সাদিফ ওপাশের ব্যালকনি থেকে এদিকে চেয়ে অদূরে সুরে জিজ্ঞেস করলো, গলার ব্যথা কমেছে তোমার? যারা মুখ বাঁকিয়ে মাথা দুপাশে নেড়ে বলল, কি ওষুধ দিয়েছিলে বলো তো? এখন একটুও ভালো হয়নি। সময় লাগবে, গরম পানি দিয়ে কুলকুচি করছো। যারা ঠোঁট কামড়ে মাথা নেড়ে না বোঝায়। সাদিফ গম্ভীর গলায় বলল, নিচে যাও, আমি আসছি। এবার দাদান আসছে, মানে প্রেসক্রিপশন সহ ডোজও আসছে। থেমে দুষ্টু ভঙ্গিতে বলল, যারা সাবধান, দাদান কিন্তু এবার বাসাতেই তোর টনসিলের সার্জারি করবে। যারা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলল, মরে গেলে আমি সার্জারি করাবো না। আমার ভীষণ ভয় লাগে। বিশাল আকার আলিশান লিভিং রুমে সামনাসামনি সোফায় জুবাইদা আর ইমতিয়াজ সাহেব বসে। জুবাইদার হাতে আজকের পত্রিকা। ইমতিয়াজ সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছে
আর এটা ওটা বলছেন। ইমতিয়াজ সাহেব বললেন, জেবা, রিসর্ট করার জন্য যে জায়গাটা সিলেক্ট করলে পুরনো ওই ইটভাটার মালিক নাকি মির্জারা। ছোট করে বললেন জুবাইদা। হুম। নদীর পাশে ছিল জায়গাটা, রিসর্টের জন্য একদম উপযুক্ত ছিল। ওদের ছাড়া অন্য কারো হলে টাকার অঙ্ক বাড়িয়ে হলেও কেনা যেত, কিন্তু এখন জুবাইদা তীক্ষ্ণ গলায় বললেন, তোমার কি মনে হয় এসব আমি ভাবিনি? আমি বসেছিলাম। তুমি যত দূরকার খোঁজ পাওনি জানোই না, আমি ততদূর গিয়েও ফিরে আসছি। অ্যাকচুয়ালি বাধ্য হয়েছি, লাস্ট সুযোগ যেটা ছিল সেটাও হলো না। স্ত্রীর কথায় মুখটা থমথমে হয়ে এলো ভদ্রলোকে। তবুও কিছু যে জানেন সেটার জানান দিতে বললেন, ওই জায়গাটা নাকি মির্জা সাহেব মৃত্যুর আগে নাতনির নামে উইল করে রেখে গিয়েছে। ওটা আফসার মির্জারও নয় এখন। জুবাইদা কপালে বিরক্তির ছাট ফেলে বললেন, বাসায় অফিসিয়ালি কথা বলে আমি তেমন একটা পছন্দ করি না। এখন এসব টপিক বাদ থাক। দরজার সামনে উবু হয়ে পায়ে স্নিকার্সের ফিতে খুলে সোজা এসে মায়ের পাশে ফাঁকা জায়গায় বসলো জিদান। হাত ছড়িয়ে বসে জোরে জোরে শ্বাস ফেলল। বলল, শুভ সকাল আম্মা। শুভ সকাল বাবা। ইমতিয়াজ সাহেব মুখে হাসি ফুটিয়ে বললেন, শুভ সকাল বেটা। জুবাইদা ছেলের দিকে ঘুরে তাকালেন। শাড়ির আঁচল টেনে ছেলের কপালের ঘামটুকু আদুরে স্নেহময়ী হাতে মুছে দিলেন। জিদান মুগ্ধ চোখে মাকে দেখল। ছোট থাকতে জিদান একবার বিস্মিত হয়ে বলেছিল, আম্মা, তোমার তো দামি শাড়িটা নোংরা হয়ে যাচ্ছে তো। জুবাইদা ছেলের মুখে হাত রেখে কণ্ঠে এক সমুদ্র মমতা ঢেলে বলেছিলেন, আমার কাছে তোমাদের থেকে কোনো কিছুই দামি নয় বাবা। শাড়ি যদি ময়লা হয় ধোয়া যাবে, নষ্ট হলে নতুন করে কেনা যাবে, কিন্তু তোমাদের হাসিটা, এই মুখের ঘাম মুছে দেওয়ার সুযোগটা, এই তো আমার আসল অলংকার। ছোট্ট জিদান তখন মায়ের বুকে মুখ গুজে বলেছিল, আম্মা, তুমি দুনিয়ার সেরা মা। সকলে মাকে কঠিন হৃদয়ের ভাবলেও জিদানের কাছে ওর মা সেরা। ও মায়ের জন্য হাসতে হাসতে জানটাও দিয়ে দিতে পারে এমন। যারা মুখ গোমরা করে এসে বাবার কাছে সোফার হাতলের উপর বসলো। ইমতিয়াজ সাহেব বললেন, আমার মায়ের মুখ বেজার কেন? পেন কমেনি? যারা মাথা নেড়ে না বোঝালো। যারা বাবার কাছে বায়নার সুরে বলল, বাবা, আমার ফ্রেন্ডরা নেক্সট উইক সাজেক যাচ্ছে ট্যুরে, আমিও যেতে চাচ্ছি। বাবা কিছু বলার আগে মা মুখ খুললেন, গম্ভীর মুখে বললেন, একেতে অনিয়ম করে সবসময় অসুখ ডেকে আনো, আবার একা একা সাজে, নো নেভার। আম্মা, অ্যাডমিশনের আগে সবাই একসাথে একটু ঘুরতে চাচ্ছে, একটা স্মৃতি থাকবে। এরপর কে কোথায় ভর্তি হবে কে জানে। জুবাইদার চোখে অনমনীয়তা। কঠোর গলায় বললেন, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না যারা। জারার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। অমাবস্যার ছায়া নেমে এলো ফর্সা মুখ জুড়ে। বোনের মন হালকা করতে জিদান বলল, ছুটকি বল, তোর 19তম বার্থডেতে কে চাই? যা চাইবি তাই পাবি। ইমতিয়াজ সাহেব হেসে যোগ করলেন, আমার পিচ্ছি মাটা আর কমার্স গেলেই 19-এ পা দিবে। বলো মা, বাবার কাছে কি চাই? আমি শুধু এতটাই বড় হতে চাই যতটা বড় হলে মা যা খুশি তাই করতে পারবো। তোমরা পারবে সেটা দিতে? মেয়েদের কিছু সীমাবদ্ধতা থাকে, যা খুশি তাই করা যায় না। তুমি ছোট, তোমার ভালো তোমার থেকে বাবা মা বুঝবে। যারা মুখ নিচু করে তীব্র অভিমান নিয়ে ভাবল, যত নিয়ম যত সীমাবদ্ধতা সব আমারই জন্য। আমার নিজেই স্বাধীন, কিন্তু কাউকে একটুখানি স্বাধীনতা দিতে রাজি নয়। সবসময় কড়া শাসনে রাখে, বন্ধুর সাথে কাটানো কখনো ঘুরতেই দেয় না। এর মধ্যে সাদিফ এসে বুয়াকে ডাকলো, হাতে ভায়োডিন মাউথওয়াশ। বলল, এক গ্লাস কুসুম পানিতে এখন থেকে 1 চামচ ঢেলে নিয়ে মিশিয়ে জারাকে দাও। অতঃপর জারার দিকে তাকিয়ে বলল, কুলকুচু করবে কিন্তু 30 সেকেন্ড গাগল করে থুতু ফেলে দিবে। বাড়তি কোনো কথা না বলে সাদিফ উপরে চলে যায়। জুবাইদা দীর্ঘশ্বাস ফেললেন। বড় ছেলে সবার সাথে কথা বললেও তার সাথে কথা বলেন না। জিজ্ঞেস করলে উত্তর দেয় এতটুকুই। নিক দূরত্ব কবে ঘুষবে কে জানে। সাবিনা এসে চায়ের কাপ তুলে নিয়ে এটা ওটা বলা শুরু করলেন। বুয়া এসে জারার হাতে গ্লাস ধরিয়ে দিতেই জারার নাক মুখ ছিটকিয়ে ওয়াক ওয়াক করে ওঠে। সবাই ওর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। যারা গ্লাস নামিয়ে চেঁচিয়ে বলল, এটা কি বানিয়েছে? তো বিশ্রী গন্ধ কেন? বুয়া চোখ কুচকে বলল, কি দিবু কাল্লা,
বড় ভাইজান যা কইলো তাই করছি। জিদান উঠে এসে বলল, ভাইটান দিয়েছ, তবে কালারটা হলদেটে কেন? ভাইজান কইলো না কুসুম গরম পানিতে ওই ঔষধ 1 চামচ দিয়ে আনতে। আমি তো হেডাই করলাম। প্রথমে গরম পানি করছি, তারপর ডিমের কুসুম ফাটাইয়া দিছি, তারপর ঔষধ। হোয়াট? ডিমের কুসুম দিয়েছো মানে? যা যা কইছে আমি তাই তাই করছি, কোনো ভুল নাইকা। কামের দিক দিয়া আমি এর এক্সপার্ট। তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলে সে। নতুন এসেছে বুয়াটা, একটু বোকা শোকা। সাবিনা কপাল চাপড়ে বললেন, একে তো কোনো কাজ ঠিকঠাক করতে পারো না, আবার ভুল হলেও ধরাতে দাও না। আপা, এটাকে বাদ দাও তো। যারা ফোঁস নিঃশ্বাস ফেলে বলল, গাধা একটা, ওটা কুসুম গরম পানি মানে হালকা উষ্ণ পানি, ডিমের কুসুম নয়। ননসেন্স কোথাকার। জুবাইদা আরেকজন সার্ভেন্টকে ডেকে নতুন করে আনতে বললেন। বিকেলের নরম কোমল রোদ চারদিকে ছড়িয়ে আছে। ভার্সিটি থেকে ম্যাসে ফিরছে দিবা। সকালে জাহিদ নিজেই ওকে ছেড়ে গেছে। দিবার মাথায় তখনও সকালে মামার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। মামা নানার শেষ ইচ্ছের কথা বললেন, সাথে নিজেরও খুব ইচ্ছে দিবাকে ছেলের বউ করার, সেটাও বললেন। দিবা একটু অবাকই হয়। দিবার মতামত জানতে চাইলে দিবা পড়াশোনাকে অজুহাত দেয়। মামা সে অজুহাত তো টিকতে না দিয়ে বললেন, পড়াশোনার কোনো সমস্যা নেই মা, তুমি চাইলে নিজের মতো করে পড়াশোনা চালাতে পারবে। বিয়ে মানেই পায়ে করা শিকল পড়ানো নয়, বরং আমার ছেলে সবসময় তোমার পাশে ঢাল হয়ে থাকবে, কোনো বাধা থাকার প্রশ্নই আসে না। দিবা চুপ করে তাকিয়ে থাকে। মামা দেখে বুঝে নিয়ে অবশেষে বললেন, ঠিক আছে মা, আমি তোমাকে জোর করব না। তুমি সময় নিয়ে ভালো করে ভেবে দেখো, তারপর বলো। রিক্সা যাচ্ছে জেলা স্কুলের সামনে দিয়ে। কোনোই দিয়ে গোতা দিয়ে সাবিহা খুঁচিয়ে উঠল। ওই কি ভাবছিস এত বলতো? একসাথে ম্যাসে একই রুমে থাকে দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়ই হয়েছে। দিবা ভাবনা থেকে বেরিয়ে আমতা আমতা করে বলল, কই কিছু না তো। সাবিহা ভ্রু কুচকে বলল, এখানে এত জ্যাম বেঁধেছে কেন? সামনে জনসভা হইতেছে আপা। কারোর পাশাপাশি রাস্তার প্রায় অর্ধেক জুড়ে মোটরসাইকেল পার্ক করা। লোকজনের সমাগমে গমগম করছে চারপাশ। জনসভা শুনতেই দিবার মুখটা তেতো হয়ে যায়। রিক্সার থেকে হেঁটে গেলে তাড়াতাড়ি হবে। রিক্সা থেমে থেমে যাচ্ছে। দিবা বলল, এসবের জন্য সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। রিক্সা জেলা স্কুল ছেড়ে আর একটু দূর যেতেই বিশাল পাবলিক মাঠটায় মঞ্চ দেখা গেল। সাবিহা চেঁচিয়ে উঠল, ওই দীপা, তোর হবু শাশুড়ির জনসভা হচ্ছে। ওই যে দেখ দেখ তোর হিরোকে। দিবা চোখ গরম করে তাকালো। সাবিহা দাঁত কেলিয়ে বলল, আরে ভাই রাখছিস কেন? ভুল কি বললাম? সবটাই ভুল বলেছিস। দিবা ঘাটটা কিঞ্চিত ঘোরালো। মঞ্চে জুবাইদা সহ আরো নাম করা নেতারা আছে। এমনভাবে টাইমিং হলো যখন জিদান ভাষণ রাখবে। জিদানের পরনে কালো শার্ট, হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা, অফ হোয়াইট গ্যাভার্ডিন প্যান্ট, বাম হাতে বড় ডায়ালের হাত ঘড়ি, ডান হাতে রূপোলি রঙের প্লেন চিকন বালা। মঞ্চে উঠে মুখে হাসি টেনে হাত নাড়ল। বাম হাতের শার্টের হাতা একটু টেনে তুলল। ভাষণ কম, একে দেখে মনে হচ্ছে ফ্যাশন শো হবে, ট্রায়াল দিচ্ছে। জিদান ভাইয়াকে খুব ড্যাশিং লাগছে না? দিবা নিরুত্তর রইল। জিদান মাইকের সামনে দাঁড়িয়ে হাসি টেনে সালাম দিয়ে বলল, প্রিয় সকল ভাই বোন বন্ধু ও শোভনোধ্যায়ী, আপনাদের সবাইকে আমার অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই জনসভায় এসে আপনাদের সমর্থন আর ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ এত বড় হৃদয় দিয়ে পাশে থাকার জন্য। সাবিহা দুই হাত জড়ো করে ওদিকে চেয়ে চেঁচিয়ে উঠল, উফ, গলাটাও মাশাল্লাহ। আল্লাহ যাকে দেন একদম সব দিক দিয়ে কানায় কানায় পূর্ণ করে দেন। যেমন ফিগার, আবার তেমনই গলার স্বর, আর কণ্ঠে যে তেজ, হাই মাইরি। আল্লাহর দেওয়া একটা সুঠাম দেহ পেয়েছে, আর মায়ের দিক থেকে পেয়েছে ক্ষমতা। তাই নিয়ে কণ্ঠে এত তেজ দাপট দেখিয়ে বেড়ায়। ওদিকে তোর আদিক্ষেতা দেখে মরে যাচ্ছি। কি শুরু করলি বলতো? জেলাস হচ্ছিস তুই? হো মা, আমি কেন জেলাস হব? তোর ফিউচার বর তোর সামনে তাকে নিয়ে। কতবার বলবো এসব আজে বাজে বকবি না? জিদান দৃঢ় কণ্ঠে এক নাগারে বলছে, আমার আম্মা এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের সবার জন্য পথপ্রদর্শক। আমরা চাই
গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই সমান সুযোগে যাতে এগোতে পারে। রিক্সা খানিকটা এগিয়ে গেলেও মাইকের উচ্চ ভলিউমে কথাগুলো দিবার কানে যায়। আর যেতেই দিবা চট করে বলে উঠল, আমার হাম্বা একটা। সাবিহা শব্দ করে হেসে উঠল, বলল, আচ্ছা দিবা, একটা কথা সত্যি করে বল তো, জিদান ভাইয়ার প্রতি তোর সত্যি কোনো ফিলিংস নেই? অনেস্টলি বলবি।